আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাস থেকে আমরা তোমাদের হাইড্রোলিক্সের 7 নম্বর অধ্যায়টা আলোচনা করব। তো তোমাদের এই 7 নম্বর অধ্যায়টা মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে বেশ কিছু প্রমাণ এবং গাণিতিক সমস্যা তোমাদের পরীক্ষায় নিয়মিতই এসে থাকে। ঠিক আছে, তাহলে দেখো এই অধ্যায়টার নাম কি। অধ্যায়টার নাম হচ্ছে অরিফিস ও মাউথপিসের মাঝে সম্পর্ক। আমরা তো ভাইয়া অরিফিস আর মাউথপিস সম্পর্কে আগে থেকে পরিচিত নই, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা শব্দের সঙ্গে মনে হয় আমরা আজকেই নতুনভাবে পরিচিত হইলাম। তো এই অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি এখানে লিখে নিয়েছি। দেখো কি কি নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব যে অরিফিস, পানির জেট, ভেনা কন্ট্রাক্টা এবং মাউথপিস এই জিনিসগুলো আসলে কি। এরপর আলোচনা করব হচ্ছে অরিফিসের প্রকারভেদ, হাইড্রোলিক সহগ। এই জিনিসটা তোমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। অর্থাৎ এই হাইড্রোলিক সহগ জিনিসটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এই অধ্যায়ের প্রমাণ এবং ম্যাথগুলো করার জন্য। এবং এই অধ্যায় রিলেটেড সামনে আরো প্রায় 2-3টা অধ্যায় তোমাদের আছে। অর্থাৎ এই অধ্যায়টা তোমরা যারা ভালোভাবে বুঝে সামনের অধ্যায়গুলো শুরু করবা, তারা মানে ওই অধ্যায়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এরপরে আমরা কি দেখব, এই যে হাইড্রোলিক যে বিভিন্ন সহগগুলো আছে, যেমন সিসি, সিভি এবং সিডি, এগুলো কি আমি পরে এক্সপ্লেন করব। এগুলোর মাঝে সম্পর্ক স্থাপন করতে হবে। অর্থাৎ এটা একটা প্রমাণ, এটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সংক্ষিপ্ত প্রমাণ, ঠিক আছে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় প্রায় 95% সম্ভাবনা এই আমাদের প্রমাণটা আসার, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, বেগের সহগ নির্ণয়ে পরীক্ষামূলক পদ্ধতি, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ, ঠিক আছে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রমাণ। এরপর ভাই আছে দেখো কি, বৃহৎ খাড়া আয়তাকার অরিফিস দিয়ে নির্গমন। এটা আমাদের রচনামূলক প্রশ্নে এই প্রমাণটা এসে থাকে, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এটা আলোচনা করব। এরপর আলোচনা করব হচ্ছে এই দুইটা যে প্রমাণ আছে, অর্থাৎ ডুবানো অরিফিস দিয়ে নির্গমন এবং আংশিক ডুবানো অরিফিস দিয়ে নির্গমন। এই দুইটা প্রমাণ তোমাদের পরীক্ষায় আসে না, কিন্তু আমি এই দুইটা প্রমাণ যে তোমাদের ম্যাথ পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। তো এই দুইটা প্রমাণের সূত্র দুইটা জাস্ট আমি তোমাদের কাছে ব্যাখ্যা করব। অর্থাৎ সূত্রের যে তোমাদের নোটেশন গুলো আছে, কোনটা দ্বারা কি বোঝায়। তাছাড়া তোমাদের দেখবা যে এই অধ্যায়ে মানে অনেকগুলো এইচ আছে, ঠিক আছে। অর্থাৎ অনেকগুলো গভীরতার মানে এখানে সম্পর্ক আছে, কোনটা দ্বারা কোন গভীরতা বোঝাতে তোমরা এগুলোর মধ্যে প্যাচ লাগায় ফেলবা। তো এই জিনিসটা আমি তোমাদের এই দুইটা সূত্রের যে নোটেশন গুলো আছে সেগুলো আমি তোমাদের কাছে ব্যাখ্যা করব। এরপর আছে কি ভাই, দেখো আয়তাকার এবং গোলাকার পাত্র ওয়ারিফিস দিয়ে খালি হবার সময়। অর্থাৎ একটা যদি আয়তাকার পাত্র এবং গোলাকার পাত্রের মধ্যে পানি রাখি, সেখান থেকে ওয়ারিফিস দিয়ে ওই পানিগুলো নির্গমন হতে কি পরিমাণ সময় লাগবে, সেটাই হচ্ছে আমাদের এই অংশের মধ্যে আলোচনার বিষয়। এরপর আমরা পরবর্তীতে আরো দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মাউথপিস এবং মাউথপিসের দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র, এবং সর্বশেষে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে প্রথমেই যেহেতু আমাদের অধ্যায়টা কি নিয়ে ভাইয়া, অরিফিস এবং মাউথপিস, আমরা প্রথম পার্টে অরিফিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের আলোচনার শুরুতে, এবং আলোচনার শেষের দিকে আমরা মাউথপিস নিয়ে হালকা একটু আলোচনা করবো, কারণ মাউথপিস আসলে অতটা ইম্পর্টেন্ট না এই অধ্যায়ে। মাউথপিস থেকে বেশি একটা প্রশ্ন হয় না। এরপরে ভাই তাহলে দেখো আমরা কি আলোচনা করব। প্রথমেই আসলে আমরা আলোচনা করব হচ্ছে এই যে অরিফিস নিয়ে। অরিফিস জিনিসটা আসলে কি ভাই, দেখো অরিফিস জিনিস হচ্ছে কোনো একটা আয়তাকার বা গোলাকার পাত্রের ভিতর ছোট একটা ছিদ্রই হচ্ছে অরিফিস। আরো যদি ভালোভাবে বলতে চাই, কোনো একটা আয়তাকার বা গোলাকার পাত্রের পার্শ্বে বা তলায় গোলাকার ছিদ্রের নামই হচ্ছে ছোট ছিদ্রের নামই হচ্ছে গোলাকার ছিদ্র না, ছোট ছিদ্রের নামই হচ্ছে কি ভাইয়া, অরিফিস, ঠিক আছে। তাহলে অরিফিস একটা ছিদ্র যা পাত্রের তলায় বা সাইডে থাকে এবং এর মধ্য দিয়ে পানি বা তরল পদার্থ নির্গত হয়, ঠিক আছে। তাহলে আমরা অরিফিস বুঝলাম, অরিফিস হচ্ছে কোনো একটা পাত্রের সাইড বা তলার ছোট একটা ছিদ্রর নামই হচ্ছে অরিফিস, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি একটা পাত্র নেই, এই পাত্রের এই যে সাইডে একটা ধরো যদি আমরা ছিদ্র করে দেই, তাহলে ছোট একটা ছিদ্র করে দেই, সেটা হোক আয়তাকার ছিদ্র, গোলাকার ছিদ্র, যেরকম ছিদ্রই হোক না কেন, বিভিন্ন ধরনের ছিদ্রই হতে পারে, এটা আমরা অরিফিসের প্রকারভেদের মধ্যে জানবো। তাহলে এই ছিদ্রটার নামই হচ্ছে অরিফিস, ঠিক আছে। আমরা চাইলে এই ছিদ্রটা পাত্রের তলাতেও দিতে পারি, ঠিক আছে। তাহলে পাত্রের পার্শ্ব বা সাইডে ছিদ্রটাই হচ্ছে কি, কোনো একটা ছিদ্র, ছোট ছিদ্রই হচ্ছে অরিফিস, ঠিক আছে। তাহলে আশা করতেছি অরিফিস জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা কি করব, পানির জেট নিয়ে আলোচনা করব। এখন দেখো তো ভাইয়া, যখন আমরা এখানে যদি পানির জেট বলছে না, তরল পদার্থের জেটও বলতে পারি এটাকে। তাহলে যেহেতু পানির জেট বলছে, তাহলে দেখো কি হবে, ধরো এই পাত্রটা পানি দ্বারা পূর্ণ আছে, ওকে। এখন আমরা যদি এখানে ছিদ্র করে দেই, তাহলে কি হবে ভাইয়া,
এই যে এই দিক দিয়ে পানিটা বের হয়ে যাবে, তাই না? পানিটা কিন্তু এই দিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই যে অরিফিসের মধ্য দিয়ে আমাদের পানির যে ধারাবাহিক স্রোতধারা, ঠিক আছে, অর্থাৎ ধারাবাহিক স্রোতধারাটা কি বলা হচ্ছে? পানির জেট। অর্থাৎ আমরা যদি এখানে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, ধরো এখানে আমরা ছিদ্র করে দিলাম, হ্যাঁ, এই পুরো পাত্রটা পানি দ্বারা ভরানো আছে। এখন এদিক দিয়ে কি হয়ে যাবে? পানিটা এইভাবে বের হয়ে যাবে, তাই না? তাহলে পানির যে এই ধারাবাহিক স্রোতধারাটা, অর্থাৎ আমাদের এই যে দেখো একটা ধারাবাহিক ভাবে কি হচ্ছে, পানিটা বের হয়ে যাচ্ছে না, এই ধারাবাহিক স্রোতধারাটাকেই বলা হচ্ছে আমাদের পানির জেট। অর্থাৎ আমাদের এই যে দেখো এই অংশটুকুই হচ্ছে পানির জেট। ওকে, অর্থাৎ অরিফিসের মধ্য দিয়ে প্রবাহিত পানির ধারাবাহিক স্রোতটাকে আমরা বলবো হচ্ছে পানির জেট। ওকে, তাহলে পানির জেট জিনিসটা কি সেটা তোমরা আশা করতেছি বুঝতে পারছো। এখন আসলে আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে, এই যে দেখো এখানে একটা নতুন শব্দ চলে আসছে, ভেনা কন্ট্রাক্টা। ঠিক আছে, এটা আমাদের খুবই একটা মানে ইম্পর্টেন্ট টপিক এখানকার, এই বিষয়টা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো ভেনা কন্ট্রাক্টটা কি? ভেনা কন্ট্রাক্টটা হচ্ছে আমাদের যে অরিফিসের মধ্য দিয়ে অর্থাৎ আমরা পাত্রে যখন একটা অরিফিস বা ছিদ্র করে দিব, তখন কি হবে? এদিক দিয়ে পানির একটা ধারাবাহিক স্রোতধারার সৃষ্টি হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা এই যে পানি বা অরিফিসের বৈশিষ্ট্যের কারণে কি হবে? দেখো এখানে আমাদের পানিটা প্রাথমিক অবস্থায় কি হবে? বের হওয়ার পর পানিটা এরকম সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, আমি এই জিনিসটা এখানে দেখা একবার ড্র করে, পানিটা যখন বের হবে, হ্যাঁ, পানিটা যখন এভাবে বের হবে, তখন প্রথমে বের হওয়ার পর এখানে একবার সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, এভাবে একবার সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়ার পর তারপর আবার এরকম প্রসারিত হয়ে যাবে, অর্থাৎ এরকম প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো পানিটা যখন অরিফিস দিয়ে বের হচ্ছে, তখন এই যে অরিফিস থেকে প্রায় অরিফিসের ব্যাসার্ধের সমান দূরত্বে এই পানির জেটের আমাদের ক্ষেত্রফলটা সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ জেটটা সংকুচিত হয়ে যায়। এই যে সেকশনে জেড এর ক্ষেত্রফল বা জেটটা সব থেকে বেশি সংকুচিত হয়, ওই সেকশনটাই হচ্ছে ভেনা কন্ট্রাক্টা। তাহলে আরেকবার আমি বলি, পানি যখন অরিফিস দিয়ে বের হয়, ঠিক আছে, তখন এর জেড এর সংকোচন ঘটে। কি হয় ভাই? জেড এর সংকোচন ঘটে। জেড কি? ধারাবাহিক স্রোতধারা। অর্থাৎ এই ধারাবাহিক স্রোতধারার বের হওয়ার পরেই আমাদের একবার সংকোচন হয়। ঠিক আছে, সংকোচন হওয়ার পর তারপর আবার প্রসারণ হয়ে যায়, অর্থাৎ পরবর্তীতে আবার অরিফিসের সমান ব্যাসার্ধেই আমাদের পানিটা ধারাবাহিকভাবে এদিক দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, এভাবে বের হয়ে যায়, এইভাবে ফ্লো হতে থাকে। ঠিক আছে, তাহলে দেখো পানি অরিফিস থেকে বের হওয়ার পর প্রায় অরিফিসের অর্ধেক ব্যাসার্ধ দূরত্বে পানির জেটের যে আমাদের ক্ষেত্রফলের যে সংকোচন ঘটে, ঠিক আছে, এই সংকোচনের মাঝে আমাদের যে জায়গায় ক্ষেত্রফল সব থেকে কম হয়, অর্থাৎ আমাদের এই যে জেড এর যে সেকশনে, ঠিক আছে, কি বললাম, জেড এর যে সেকশনে আমাদের এই যে জেড এর ক্ষেত্রফল সব থেকে কম হয়, সেই সেকশনটাই হচ্ছে ভেনা কন্ট্রাক্টা। এটা যদি আমরা সিসি দিয়ে প্রকাশ করি, তাহলে এই সিসি সেকশনটাই হচ্ছে কি ভাইয়া? ভেনা কন্ট্রাক্টা। অর্থাৎ আমাদের দেখো অন্যান্য সেকশনের তুলনায় এই সিসি সেকশনে কিন্তু আমাদের পানির জেটের ক্ষেত্রফলটা সব থেকে কম। তাহলে পানির জেটের ক্ষেত্রফল যে সেকশনে সব থেকে কম হবে, ওই সেকশনটার নামই হবে হচ্ছে ভেনা কন্ট্রাক্টা। ঠিক আছে, তাহলে আশা করতেছি ভেনা কন্ট্রাক্টা জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন ভাইয়া আসো আমরা কি আলোচনা করব? মাউথপিস নিয়ে। মাউথপিস নিয়ে জাস্ট আমি এখন তোমাদের সংজ্ঞাটা জাস্ট বলে দিই, পরবর্তীতে আমরা লাস্টের দিকে আরো বিস্তারিত আলোচনা করব। তো মাউথপিস হচ্ছে ভাইয়া দেখো অরিফিসের সাথে সংযুক্ত একটি অরিফিসের ব্যাসার্ধের দ্বিগুণের থেকে বড় একটা পাইপ। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি অরিফিসের সাথে কি করব, ধরো এই অবস্থায় কি হচ্ছিল, অরিফিসের সাথে কোনো পাইপ বা কিছুই ছিল না, পানিটা জাস্ট অরিফিস দিয়ে বের হয়ে যাচ্ছিল। কিন্তু মাউথপিস হচ্ছে কি? মাউথপিস হচ্ছে এই অরিফিসের সাথে সংযুক্ত অরিফিসের থেকে ব্যাসার্ধের দ্বিগুণের থেকে বড়, ঠিক আছে, এমন একটা পাইপকে আমরা বলবো হচ্ছে মাউথপিস। এখন ভাই মাউথপিস লাগানো হয় কি জন্য? মাউথপিস লাগানো হয় এটা আমরা পরবর্তীতে আরো জানতে পারবো, এখন জাস্ট আমি একবার বলে দেই। পানির যে নির্গমন, নির্গমন কি ভাই? একক সময়ে পানি এখান থেকে কি পরিমাণে বের হচ্ছে সেটাই হচ্ছে পানির নির্গমন। এই পানির নির্গমনটাকে বৃদ্ধি করার জন্য আমাদের এই মাউথপিস ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের যে একটু আগে বললাম এই যে ভেনা কন্ট্রাক্টটা, এই ভেনা কন্ট্রাক্টটা সৃষ্টি হওয়ার ফলে পানি নির্গমনের পরিমাণ কমে যায়। ঠিক আছে, কিন্তু তুমি যখন এই অরিফিসের সঙ্গে একটা মাউথপিস সংযুক্ত করে দিবা, তখন কি হবে? তখন হচ্ছে দেখো পানিটা প্রথমে আগে এর ভিতরে ঢুকবে। ঠিক আছে, ঢোকার পরে প্রথমে আগে সংকুচিত হবে এখানে। ঠিক আছে, সংকুচিত হওয়ার পর তারপর আবার প্রসারিত হয়ে পুরো পাইপ জুড়ে পানিটা প্রবাহিত হবে। ওকে, তখন আমাদের পানিটা কিন্তু এভাবে প্রবাহিত হবে। তখন দেখো আমাদের পানি নির্গমনের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্যই আমাদের অরিফিসের সঙ্গে মাউথপিস ব্যবহার করা হয়। এটা হচ্ছে অরিফিসের এবং মাউথপিসের মাঝে সম্পর্ক। তাহলে মাউথপিস কি ভাইয়া? মাউথপিস হচ্ছে অরিফিসের ব্যাসার্ধের দ্বিগুণের থেকে বড় একটা পাইপ, যা আমাদের
পানির নির্গমনের পরিমাণ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আশা করতেছি মাউথপিস জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারছো। মাউথপিস মূলত একটা পাইপ যার দৈর্ঘ্য অরিফিসের প্রস্থের দ্বিগুণের থেকে বেশি। ঠিক আছে, এবং এটা ব্যবহার করা হয় পানির নির্গমনের পরিমাণ বৃদ্ধির জন্য। ওকে, তাহলে আমি আশা করতেছি অরিফিস কি, পানির জেট কি, ভেনা কন্ট্রাক্টা কি এবং মাউথপিস কি, এই চারটা জিনিস সম্পর্কে তোমরা এখন এখন একদম ফুল ক্লিয়ার হতে পারছো। ঠিক আছে, তাহলে ভাই এখন আমরা আলোচনা করব হচ্ছে অরিফিসের প্রকারভেদ নিয়ে। এটা আসলে আলোচনা করার মানে তেমন কোনো বিষয় না, এটা জাস্ট তোমরা পড়লেই বুঝতে পারবা। তারপর আমি একবার পড়ে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, তোমাদের বইয়ে অনেকগুলো প্রকারভেদ দেওয়া আছে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে। যেমন এখানে তোমাদের প্রথমত আছে হচ্ছে, দেখো আকার অনুযায়ী অরিফিস। আকার অনুযায়ী কি হতে পারে? আকার অনুযায়ী অরিফিসটার আকার ছোট হতে পারে অথবা বড় হতে পারে। তাহলে ছোট অরিফিস এবং বড় অরিফিস। ঠিক আছে, এরপরে দেখো আকৃতি অনুযায়ী। ঠিক আছে, অর্থাৎ আকার এবং আকৃতি জিনিস কিন্তু ভাই আলাদা। আকার হচ্ছে ছোট বড় হয়, আর আকৃতি হচ্ছে বিভিন্ন শেপের হয়, অর্থাৎ গোলাকার, বৃত্তাকার, গোলাকার, আয়তাকার, তারপরে বর্গাকার, বিভিন্ন শেপের হতে পারে। ঠিক আছে, তাহলে শেপ অনুযায়ী কি কি দেখো, বৃত্তাকার অরিফিস, আয়তাকার অরিফিস এবং ত্রিভুজ আকৃতির অরিফিস। তাহলে এগুলো হচ্ছে আকৃতি অনুযায়ী প্রকারভেদ। এরপরে দেখো কি আছে, কিনারার আকৃতি অনুযায়ী একটা আছে দেখো তীক্ষ্ণ অরিফিস, আর একটা হচ্ছে ঘন্টা মুখী অরিফিস। অর্থাৎ ধরো আমাদের কিনারার তীক্ষ্ণতা অনুযায়ী কিভাবে দেখো, ধরো এটা যদি একটা পাত্র হয় তাহলে এই পাত্রের কিনারা যদি এরকম হয়, ঠিক আছে, অর্থাৎ কিনারা যদি এরকম তীক্ষ্ণ হয়, হ্যাঁ, তাহলে পানিটা এইভাবে বের হবে। ওকে, তাহলে একটু ভালো করে ড্র করি, পানিটা এইভাবে বের হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের অরিফিসের মানে প্রান্তটা যদি তীক্ষ্ণ হয়, অর্থাৎ দেখো এই যে দিক দিয়ে পানিটা ঢুকতেছে এই পাশটা যদি তীক্ষ্ণ হয় মাথাগুলা, তাহলে সেটাকে আমরা কি বলবো, তীক্ষ্ণমুখী অরিফিস। আর একটা আছে কি ভাই, দেখো ঘণ্টামুখী অরিফিস। সেটা আবার কি, দেখো ঘণ্টামুখী অরিফিসটা কি হবে, এটার অরিফিসের মানে যে দিক দিয়ে পানিটা প্রবেশ করবে, হ্যাঁ, ওই সাইডটা ঘন্টা আকৃতির হবে, অর্থাৎ ঘন্টার মুখের মতো হবে। সেটা কি রকম দেখো, আমরা যদি বিষয়টাকে এরকম করি, হ্যাঁ, তাহলে দেখো তো এই যে এই জায়গার আকৃতিটা কেমন হয়ে গেল, ঘন্টার মতো হয়ে গেল না? ঘন্টা দেখতে কেমন এরকম না, ত্রিভুজ আকৃতির না, মোটামুটি দেখতে ঘন্টার মতো কোনো আকৃতির না। তাহলে দেখো এই যে মুখটা কিন্তু ঘন্টার মতো হয়ে যাচ্ছে। এটা দেখো এই পাশটা হচ্ছে তীক্ষ্ণ, অর্থাৎ মাথাগুলো কিন্তু তীক্ষ্ণ, কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, পানিগুলো এভাবে এভাবে বের হবে। তাহলে দেখো এই সাইডটা কিসের মতো দেখতে, ঘন্টা আকৃতির, সেজন্য এটা হচ্ছে ঘন্টামুখী অরিফিস। এটা হচ্ছে আমাদের এই যেদিক দিয়ে পানিটা প্রবেশ করতেছে সেই সাইডটা তীক্ষ্ণ মাথা, সেজন্য এটাকে বলা হচ্ছে তীক্ষ্ণমুখী অরিফিস। ঠিক আছে, এরপরে দেখো আহ এটা কি আছে, নির্গমনের ধরন অনুযায়ী। নির্গমনের ধরন অনুযায়ী একটা দেখো কি আছে, সম্পূর্ণ ডুবানো অরিফিস অরিফিস আর একটা হচ্ছে আংশিক ডুবানো অরিফিস। তাহলে সম্পূর্ণ ডুবানো অরিফিস দেখো এটাই কি, এটাই হচ্ছে সম্পূর্ণ ডুবানো অরিফিস, অর্থাৎ এই অরিফিসটা পানির মধ্যে বা তরলের মধ্যে সম্পূর্ণ ডুবানো অবস্থায় আছে। দেখো তো অরিফিসটা একদম সম্পূর্ণ ডুবানো না, সম্পূর্ণ কিন্তু ভাই ডুবানো, তাহলে এই জন্য এটাকে কি বলা হচ্ছে, সম্পূর্ণ ডুবানো অরিফিস। এখন তাহলে ভাইয়া তুমি বলতে পারো যে তাহলে আংশিক ডুবানো অরিফিস আবার কি রকম হতে পারে। এখন ধরো পানির লেভেলটা এরকম আছে, হ্যাঁ, আমি যদিও সাধারণভাবে ব্যাখ্যা করতেছি, এই জিনিসটা তোমরা পরবর্তীতে আরো ভালোভাবে বুঝতে পারবে। পানিটা ধরো এই লেভেল বরাবর আছে, অরিফিসের মাঝ বরাবর, হ্যাঁ, তাহলে দেখো তো এই অরিফিসের কি, এই অংশটুকু আমাদের কি মুক্ত অবস্থায় আছে না, অর্থাৎ খোলা অবস্থায় আছে না, এই অংশটুকু কিন্তু খোলা অবস্থায় আছে, আর নিচের অংশটুকু আছে হচ্ছে ডুবানো অবস্থায়। তাহলে এখানে যেটা বলছে সম্পূর্ণ ডুবানো অরিফিস সেটা হচ্ছে এটা, আর একটা আছে হচ্ছে আংশিক ডুবানো অরিফিস, অর্থাৎ দেখো এই অরিফিসের কিছু অংশ ডুবানো এবং কিছু অংশ আমাদের মুক্ত অবস্থায় আছে, তাহলে এটার নাম হচ্ছে আংশিক ডুবানো অরিফিস। ঠিক আছে, এরপরে দেখো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের, সেটা হচ্ছে হাইড্রোলিক সহগ। তাহলে এখন আসো ভাইয়া আমরা হাইড্রোলিক সহগ নিয়ে আলোচনা করব। এখন ভাইয়া আমরা আলোচনা করব কি, হাইড্রোলিক সহগ বা অরিফিস সহগ নিয়ে, অর্থাৎ এটাকে অরিফিস সহগও বলা হয়। তাহলে প্রথমত তোমরা দেখো হাইড্রোলিক সহগ হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে সংকোচন সহগ, একটা হচ্ছে বেগের সহগ, নির্গমন সহগ, আর একটা হচ্ছে বাধার সহগ। তাহলে কোনটা আসলে কি দ্বারা প্রকাশ করা হয় বা কিভাবে বোঝানো হয় সেটা এখন আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে সংকোচন সহগ বা কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে প্রকাশ করা হয় সিসি দিয়ে। ঠিক আছে, তাহলে সংকোচন সহগ জিনিসটা কি ভাইয়া, দেখো সংকোচন সহগ জিনিসটা হচ্ছে অরিফিস দিয়ে যখন পানি বের হয়ে যাবে তখন কি হবে ভাইয়া, ভেনা কন্ট্রাক্টাতে এটার জেড এর ক্ষেত্রফলটা সংকুচিত হয়ে যাবে, তাই তো? তাহলে এই সংকোচন সহগের সংজ্ঞাটা হবে
আমাদের জেড এর ভেনা কন্ট্রাক্টটাতে ক্ষেত্রফল এবং অরিফিসের ক্ষেত্রফলের অনুপাতকেই বলা হবে হচ্ছে সংকোচন সহগ। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, এটা আমরা সংজ্ঞা বলতে পারবো হচ্ছে অরিফিসের মধ্য দিয়ে প্রবাহিত তরলের ভেনা কন্ট্রাক্টটাতে আমাদের জেড এর ক্ষেত্রফল এবং অরিফিসের ক্ষেত্রফলের অনুপাতটাই হচ্ছে আমাদের এই যে সংকোচন সহগ। তাহলে আমরা সংকোচন সহগ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, সংকোচন সহগ সিসি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, আমরা এই যে ভেনা কন্ট্রাক্টটাতে যে ক্ষেত্রফলটা আছে অর্থাৎ জেড এর ক্ষেত্রফল আছে এটাকে প্রকাশ করি হচ্ছে এসি দিয়ে এবং অরিফিসের এখানের ক্ষেত্রফলটাকে প্রকাশ করি এ দিয়ে। তাহলে আমরা সংজ্ঞাতে দেখলাম যে অরিফিস দিয়ে প্রবাহিত তরলের জেড অরিফিস দিয়ে প্রবাহিত তরলের ভেনা কন্ট্রাক্টটাতে জেড এর ক্ষেত্রফল এবং অরিফিসের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ভেনা কন্ট্রাক্টটাতে জেড এর ক্ষেত্রফল কি ভাইয়া, এসি, তাহলে এটাকে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে, এসি দিয়ে। তাহলে এসি ডিভাইডেড বাই এ, এটাকে বলা হবে হচ্ছে আমাদের সংকোচন সহগ। তোমরা আমার সঙ্গে সঙ্গে বইয়ের সঙ্গে আমার কথার সঙ্গে সঙ্গে বইয়ের সঙ্গে তোমাদের মানে কথাগুলো মিলাই নিবা, ঠিক আছে? অর্থাৎ বইয়ে কিন্তু সংজ্ঞাগুলো আরো সুন্দরভাবে গোছানোভাবে বলা আছে, তোমরা আমি যেভাবে ব্যাখ্যা করতেছি এই জিনিসগুলো তোমাদের বইয়ের সঙ্গে আমার সঙ্গে সঙ্গে মিলাবা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সংকোচন সহগ হচ্ছে সিসি এবং এটাকে মানে বের করা হয় হচ্ছে কিভাবে, ভেনা কন্ট্রাক্টটাতে জেড এর ক্ষেত্রফল এবং অরিফিসের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে। অর্থাৎ ভেনা কন্ট্রাক্টটাতে জেড এর ক্ষেত্রফলকে অরিফিসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা সংকোচন সহগ জিনিসটা পাবো। এটার আমাদের গড় মান হচ্ছে, দেখো এটার গড় মান তোমাদের মুখস্থ রাখতে হবে, এটার গড় মান হচ্ছে 0.64। কত ভাই, 0.64। অর্থাৎ আমাদের ম্যাথ করার সময় এই যে সিসি এর ভ্যালু কত ধরে ম্যাথ করতে হবে, 0.64 ধরে করতে হবে, ঠিক আছে? তাহলে আশা করতেছি তোমরা সংকোচন সহগ জিনিসটা সম্পর্কে বুঝতে পারছো, ঠিক আছে? এবং সংকোচন সহগের যে গড় মানটা আছে এটা তোমরা মুখস্থ করে ফেলবা। আর ভাইয়া আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই অধ্যায়ের যে পুরো অধ্যায়ের উপর যে আমাদের একটা হ্যান্ড নোটগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমরা আমাদের পিন কমেন্টে অ্যাড করে দেব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনটা চেক করে নিবা। তাহলে এখন আসো ভাই আমরা আলোচনা করব হচ্ছে বেগের সহগ নিয়ে। বেগের সহগ জিনিসটা কি তাহলে দেখো, তাহলে ভাইয়া এখন আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে, বেগের সহগ সিভি নিয়ে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, ঠিক আছে? তাহলে আমরা কোনটাকে কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি বলবো সেটা দেখো, আমরা ভেনা কন্ট্রাক্ট অর্থাৎ অরিফিস দিয়ে তরল নির্গত হওয়ার ফলে ভেনা কন্ট্রাক্টটাতে আমাদের এই তরলের প্রকৃত বেগ, অর্থাৎ ভেনা কন্ট্রাক্টটাতে আমরা যে বেগটা পাবো এটা হচ্ছে তরলের প্রকৃত বেগ, এবং আমরা তাত্ত্বিকভাবে যে বেগটা হিসাব করছিলাম, অর্থাৎ আমরা ধরো থিওরিটিক্যালি খাতা কলমে যেটা হিসাব করছিলাম সেই বেগের অনুপাতটাই হবে হচ্ছে আমাদের কি ভাইয়া, এই যে কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি। অর্থাৎ অরিফিস দিয়ে তরল নির্গত হওয়ার ফলে ভেনা কন্ট্রাক্টটাতে তরলের প্রকৃত বেগ, তরলের প্রকৃত বেগ এটাকে প্রকাশ করা হয় ভিএসি দ্বারা, অর্থাৎ অ্যাকচুয়াল ভেলোসিটি, ঠিক আছে? কি ভাই, এটা অ্যাকচুয়াল ভেলোসিটি, প্রকৃত বেগ এবং তাত্ত্বিক বেগের অনুপাত। কিসের অনুপাত ভাইয়া, তাত্ত্বিক বেগ। অর্থাৎ অরিফিস দিয়ে তরল নির্গত হওয়ার ফলে ভেনা কন্ট্রাক্টটাতে যে বেগ পাওয়া যাবে তরলের সেটা হচ্ছে তরলের প্রকৃত বেগ, অর্থাৎ যে বেগটা প্রকৃতপক্ষে আমরা এখান থেকে পাচ্ছি, কিন্তু আমাদের খাতা কলমে হিসাব করে যে বেগটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে তাত্ত্বিক বেগ। অর্থাৎ এই প্রকৃত বেগ এবং তাত্ত্বিক বেগের অনুপাতটাই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, ঠিক আছে? অর্থাৎ বেগের সহগ। তাহলে আশা করতেছি বেগের সহগকে তোমরা বুঝতে পারছো। এই বেগের সহগকে সিভি দ্বারা প্রকাশ করা হয় এবং আমাদের প্রকৃত বেগকে, তরলের প্রকৃত বেগকে ভিএসি দ্বারা প্রকাশ করা হয় এবং তাত্ত্বিক বেগকে ভিটিএইচ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ভিএসি বলতে বোঝায় অ্যাকচুয়াল ভেলোসিটি আর ভিটিএইচ দ্বারা বোঝায় হচ্ছে থিওরিটিক্যাল ভেলোসিটি, অর্থাৎ খাতা কলমে যেটা আমরা হিসাব করে পাইছিলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি যেটা আমরা বেগ পাইছি সেটা, ঠিক আছে? অর্থাৎ এখানে লসের কারণে কিছু পরিমাণ বেগ কমে যেতে পারে, তাই না? তাহলে কমে যাওয়ার ফলে এখানে প্রকৃতপক্ষে যে বেগ পাচ্ছি ভেনা কন্ট্রাক্টটাতে সেই বেগ এবং আমাদের খাতা কলমে হিসাব করে যে বেগ পাইছিলাম সেই বেগের অনুপাতটাই হচ্ছে আমাদের বেগের সহগ বা কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, ঠিক আছে? আর এটার গড় মান কি ভাইয়া, দেখো এটার গড় মান হচ্ছে, এই গড় মানগুলো তোমাদের মনে রাখতে হবে, গড় মান হচ্ছে 0.97, ঠিক আছে? অর্থাৎ আমরা ম্যাথ করার সময় এই সিভি এর মান ধরবো হচ্ছে 0.97, ঠিক আছে? তো এই গড় মানগুলো তোমরা মনে রাখবা, অবশ্যই এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে।
তাহলে এরপরে দেখো ভাই আমরা কি নিয়ে আলোচনা করবো, এরপর আলোচনা করবো হচ্ছে নির্গমন সহগ নিয়ে। ঠিক আছে, তাহলে নির্গমন সহগ জিনিসটা কি সেটা দেখো, এটাও খুবই সহজ একটা বিষয়। নির্গমন সহগ হচ্ছে অরিফিস দিয়ে নির্গত প্রকৃত নির্গমনের পরিমাণ এবং হচ্ছে আমাদের তাত্ত্বিক নির্গমনের পরিমাণের অনুপাতটাই হচ্ছে আমাদের নির্গমন সহগ। তাহলে নির্গমন সহগ কিভাবে দেখো, নির্গমন সহগ। ঠিক আছে, তাহলে নির্গমন সহগটা হচ্ছে অরিফিস দিয়ে, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে সি ডি দিয়ে। ঠিক আছে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ মানে হচ্ছে নির্গমন। তাহলে আমরা কিসের অনুপাতকে আমরা নির্গমনের সহগ বলবো, আমরা হচ্ছে অরিফিস দিয়ে নির্গত তরলের প্রকৃত নির্গমন এবং তাত্ত্বিক নির্গমনের অনুপাতই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বা নির্গমনের সহগ। তাহলে ভাইয়া প্রকৃত নির্গমন এটাকে প্রকাশ করা হয় কিউ এসি দ্বারা এবং তাত্ত্বিক নির্গমন এটাকে প্রকাশ করা হয় কিউ টিএইচ দিয়ে। ঠিক আছে, অর্থাৎ অ্যাকচুয়াল আমাদের ডিসচার্জ এবং এটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ। ঠিক আছে, তাহলে এই দুইটার অনুপাতই হচ্ছে আমাদের কি ভাই নির্গমন সহগ। ঠিক আছে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তাহলে প্রকৃত নির্গমন কি, আমরা প্র্যাকটিক্যালি যে নির্গমনটা প্রকৃতপক্ষে পাচ্ছি সেটা হচ্ছে প্রকৃত নির্গমন, কিন্তু আমরা খাতা কলমে অর্থাৎ আমরা যে ম্যাথগুলো করতেছি এগুলো কি থিওরিটিক্যাল হিসাব না, এগুলো কিন্তু থিওরিটিক্যাল হিসাব ভাইয়া। ঠিক আছে, এই থিওরিটিক্যাল হিসাবের যে মাধ্যমে আমরা যে নির্গমনটা পাচ্ছি এই দুই নির্গমনের অনুপাতই হচ্ছে আমাদের নির্গমন সহগ, অর্থাৎ অরিফিস দিয়ে নির্গত তরলের প্রকৃত নির্গমন এবং আমাদের তাত্ত্বিক নির্গমনের অনুপাতই হচ্ছে আমাদের নির্গমন সহগ। ঠিক আছে, এরপরে দেখো ভাই আছে কি, আচ্ছা এটার আমি গড় মানটা বলে দিই। এটার গড় মান ধরা হয় হচ্ছে 0.62। ঠিক আছে, এটার গড় মান কত ভাই, এটার গড় মান হচ্ছে 0.62। এরপরে আসো ভাই লাস্ট যে আমাদের নির্গমন সহগটা আছে বা হাইড্রোলিক সহগ আছে সেটা হচ্ছে বাধার সহগ, এটাকে প্রকাশ করা হয় সিআর দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া আমরা বাধার সহগ জিনিস দ্বারা কি বুঝবো সেটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। এখন দেখো ভাইয়া আমরা আলোচনা করব হচ্ছে বাধার সহগ নিয়ে। বাধার সহগ জিনিসটা কি দেখো, এই বাধার সহগটাকে প্রকাশ করা হয় সিআর দ্বারা। ঠিক আছে, তাহলে বাধার সহগ হচ্ছে দেখো অরিফিস দিয়ে তরল নির্গত হওয়ার সময় এই তরলের কি হয় ভাইয়া, দেখো হেডের কিন্তু একটা অপচয় হয়। ঠিক আছে, তরলের হেড জিনিসটা কি সেটা আশা করি তোমরা জানো। আমরা কিন্তু ওই যে বার্নৌলির সূত্র এখানে কিন্তু আমরা দেখছিলাম কি বেগজনিত উচ্চতা, অবস্থানজনিত উচ্চতা, এগুলোই হচ্ছে তরলের হেড। ঠিক আছে, তাহলে এই অরিফিস দিয়ে যখন তরল পদার্থটা বের হয়ে যাবে তখন এই তরল পদার্থের হেডের একটা অপচয় ঘটবে। ঠিক আছে, এই যে পরিমাণ হেডের অপচয় ঘটবে সেটা এবং অরিফিসের কেন্দ্রে হেডের অনুপাতই হবে হচ্ছে আমাদের বাধার সহগ। ঠিক আছে, তাহলে এখানে লিখবা অরিফিসে হ্রাসপ্রাপ্ত হেড ভাগ হচ্ছে অরিফিসের কেন্দ্রে হেড, এই দুইটার অনুপাতই হচ্ছে ভাই আমাদের বাধার সহগ। ঠিক আছে, তাহলে এটার একটা সূত্র আছে যেটা আমি তোমাদের হচ্ছে এখানে দেখাবো না, এটা দেখালে অনেক বড় হয়ে যাবে তোমাদের থিওরি ক্লাসটা। আমি কিন্তু এই সূত্রের প্রমাণ বলো যেগুলো মানে তোমাদের ধরো পরীক্ষায় আসে না, তারপরেও কিন্তু আমি এগুলো নোটে কিন্তু আমি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করে দেখাইছি। তো তোমরা যারা নোট থেকে এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে চাও তারা কিন্তু এই নোটটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা যুক্ত হবা। অর্থাৎ আমি ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আমাদের হ্যান্ড নোটগুলা শেয়ার করে থাকি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এরকম সাজানো গোছানো একটা হ্যান্ড নোট পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তুমি এই জায়গাগুলোতে মানে যে জায়গাগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা করতেছি না সেই জিনিসগুলো তুমি আমার এই নোট থেকে ভালোভাবে বুঝে নিতে পারবা। ঠিক আছে, কারণ সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে দেখবা যে একটা অধ্যায়ের ক্লাসই 3-4 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে ভাইয়া দেখো এটার জন্য সূত্র হচ্ছে অর্থাৎ সিআর নির্ণয়ের সূত্র হচ্ছে 1/CV² - 1। ঠিক আছে, তাহলে এখানে সিভি কি ভাইয়া দেখো তো, সিভি হচ্ছে আমাদের এই যে বেগের সহগ, অর্থাৎ 1/ বেগের সহগের উপর স্কয়ার -1 দিয়ে আমরা বাধার সহগটা বের করতে পারি। এবং এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমি আমাদের এই নোটে ব্যাখ্যা করছি। ঠিক আছে, তোমরা নোটটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখে নিবা। তাহলে ভাইয়া এই যে বাধার কারণে যে সহগ এটা কিন্তু খুবই নগণ্য পরিমাণে হয়, এজন্য এটাকে আমরা হিসাবের ক্ষেত্রে ধরি না। ঠিক আছে,
তো এই ছিল মোটামুটি আমাদের হাইড্রোলিক সহগ বা অরিফিস সহগ। এই জিনিসগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে বেশ অনেক ভালোভাবেই মানে ধরো হচ্ছে প্রায় সময়ই দেখা যায় যে দিয়ে দেয়। আর তোমার হচ্ছে পরবর্তী যে অধ্যায়গুলো আছে এই সহগগুলো যদি তুমি না বুঝে থাকো তাহলে কিন্তু পরবর্তী অধ্যায়গুলো তোমার জন্য একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা সংকোচন সহগ, বেগের সহগ, নির্গমন সহগ এবং বাধার সহগ সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো। এখন আসো আমরা পরবর্তী টপিকে আলোচনা করব।